হ্যালো ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড অল অফ মাই সাবস্ক্রাইবার, স্বাগতম জানাচ্ছি ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে। আমি ইশতিয়াক খান জুমন রয়েছে আপনাদের সাথে। আমি আজকে বেসিক ইলেকট্রনিক্সের আরও একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম। আমাদের আজকের ক্লাসের মূল টপিক্সে রয়েছে হাউ টু মেক এ 5 ভোল্ট পাওয়ার সাপ্লাই ফর মাইক্রোকন্ট্রোলার অ্যান্ড এমবেডেড সিস্টেম। তো চলুন কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাই। আমরা আজকে শিখবো যে কীভাবে আপনি একটা ট্রান্সফরমারের সাহায্যে 5 ভোল্টের একটা পাওয়ার সাপ্লাই তৈরি করবেন এবং সেটা থেকে আপনি চাইলে অটোমেশন টেকনোলজি, অর্থাৎ যেগুলো আমরা মাইক্রো কন্ট্রোলার বা অ্যানালগ কিছু সার্কিট রয়েছে 5 ভোল্টের, সেটার জন্য পাওয়ার সাপ্লাই তৈরি করতে পারবো এবং সেটা নিজে ঘরে বসেই নিজের হাতে মেড করতে পারবো। সেই টেকনোলজিটা আমি আপনাদের কাছে দেখাবো। তো চলুন শুরু করি। ওকে, আমি এখন ঝটপট আপনাদেরকে এই সার্কিটটা এক্সপ্লেন করে দিচ্ছি। দেখেন, এই একটা ট্রান্সফরমার নেবেন, যেটা ঠিক আছে মার্কেট থেকে নেবেন, যে 220 ভোল্ট বাই 12 ভোল্টের একটা ট্রান্সফরমার নেবেন এবং সেটা হবে 1000 মিলি অ্যাম্পার, অর্থাৎ 1 অ্যাম্পের একটি ট্রান্সফরমার। এবং এই ট্রান্সফরমারে দেখবেন এক প্রান্ত থেকে দুইটা ওয়্যার, অর্থাৎ দুইটা তার থাকে। একটা ভিতরে থাকবে ফেজ কানেকশন, আরেকটা ভিতরে নিউট্রাল কানেকশন। অপর প্রান্তে থাকবে তিনটা তার, যার ভিতরে দেখবেন যে দুইটা তারের কালার একরকম এবং অপর একটি তার থাকবে যেটা আমরা গ্রাউন্ড হিসেবে ব্যবহার করব, সেই তারটার রং অন্যরকম। এক্সাম্পল স্বরূপ যদি আমি বলি, ঠিক আছে, এই পাশে দুইটা তার হতে পারে দোনোটা তারের কালার ব্লু এবং মাঝেরটার কালার হতে পারে ইয়েলো। এবার অনেক সময় হয় কি, এই দুইটার কালার হচ্ছে ব্ল্যাক এবং মাঝেরটার কালার হচ্ছে হোয়াইট। যে কোনো টাইপের হতে পারে, কিন্তু আপনার বুঝে নিতে হবে যে টোটাল 5টা তার থাকবে একটা ট্রান্সফরমারে, এই 220 ভোল্ট বাই 12 ভোল্টের স্টেপ ডাউন ট্রান্সফরমারের ক্ষেত্রে। এবং যে পাশে তিনটা তার রয়েছে সেটা দুইটা চলে যাবে কি দুইটা ডায়োডে, এবং আমাদের ডায়োডের মানটা কি হবে 1N4007। ওকে, এখানটায় আমার এই দুই তারের কি এই ডায়োডের কাটা মাথার বিপরীত দিকে চলে আসবে, ঠিক আছে। অর্থাৎ আমরা ডায়োডের সিম্বলটা যদি দেখি, তাহলে এক প্রান্তে যে সাদা দাগ কাটা থাকে সেটা হচ্ছে আমাদের এই দাগ কাটা মাথার। ওকে, সো এভাবে আমরা বসিয়ে যদি এটা কানেক্ট করি, সো এভাবে আমরা দুইটা ডায়োডকে লাগাবো এবং ডায়োডের মান হচ্ছে 1N4007। ওকে, এই দুইটাকে এবার আমরা কমন করেছি। কমন করার পর এখান থেকে আমি কি পজিটিভ ভোল্টেজটা পাবো। এখন আমাদের এই সূত্র অনুযায়ী বা আমাদের এই ট্রান্সফরমার ল অনুযায়ী কি বলে যে আমরা যদি এই জায়গায় 220 ভোল্ট সাপ্লাই দিই, তাহলে এখানে কত ভোল্ট পাবো? 12 ভোল্ট। কিন্তু প্র্যাকটিক্যালি আপনি যখন এটাকে মিটার দ্বারা কানেক্ট করবেন এই দুই প্রান্তে, দেখবেন এখানে ভোল্টেজ 19 ভোল্ট বা 70 পয়েন্ট সামথিং ভোল্ট এরকম থাকবে, ঠিক আছে, ভেরি করবে একটা মান। এটা কেন? এটা আসলে কি, আপনি যখন আবার লোডে লাগাবেন, ঠিক আছে, কোনো একটা ব্যাটারিকে চার্জ করবেন এই ট্রান্সফরমার দিয়ে, তখন দেখবেন মিটার ধরে যে এই জায়গায় একজ্যাক্ট 12 ভোল্টই আছে, ঠিক আছে। এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, প্র্যাকটিক্যালি অনেক কিছু অনেক রকম জ্ঞান মানে জিনিস দেখা যায়। সো এগুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন। তারপরে দেখেন এখানে পজিটিভ থেকে একটা ক্যাপাসিটর নিব আমরা, ঠিক আছে, এবং ক্যাপাসিটরটার মান হবে কি 2200 মাইক্রোফ্যারাড 25 ভোল্ট। সরি, এখানে ভোল্ট লেখা হয়নি, না, ভোল্টটা লিখে দিই। 2200 মাইক্রোফ্যারাড 25 ভোল্ট, যার পজিটিভ টার্মিনালটা আসবে আমার এটা পজিটিভ টার্মিনাল, অর্থাৎ পজিটিভগুলো সব কমন থাকবে এবং নেগেটিভ টার্মিনাল চলে যাবে কি আমার এই যে ট্রান্সফর্মার গ্রাউন্ড যে সেটার সাথে কমন করে দেব। তারপরে রয়েছে L7805, ঠিক আছে। এবার এটা একটু এক্সপ্লেন করি, ঠিক আছে। এটা দেখতে অনেকটা এরকম, এই যে দেখেন একটা ট্রানজিস্টরের মতো রয়েছে। আমি একটু এটাকে ক্লিয়ার করার চেষ্টা করছি। আমি একটু জুম করি। ঠিক আছে, মনে হয় কিছুটা বোঝা যাচ্ছে যে এটা তিনটা পা রয়েছে, ঠিক আছে, এবং উপরের প্রান্তে দেখেন একটা গোল দাগকাটা, এটা হচ্ছে আমাদের L7805, অর্থাৎ এটার আউটপুট ভোল্টেজ হয় 5 ভোল্ট, ঠিক আছে, অর্থাৎ ফিক্সড 5 ভোল্ট হয়, ঠিক আছে। এটাকে অনেকে ইন্ডাক্টর বলে থাকে এবং এটা ফিক্সড ভোল্টেজ রেগুলেটর হিসেবে খুব পরিচিত রয়েছে এটার, ঠিক আছে। সো এটা আমি একটু আপনাদের প্র্যাকটিক্যাল দেখানোর জন্য আজকে এই সার্কিটটা নিয়েছি, ঠিক আছে। দেখেন এটার বাম পাশের যে পিনটা এটাকে বলা হয় 1 নাম্বার পিন, মাঝের যে পিনটা রয়েছে এটাকে 2 নাম্বার পিন এবং সর্বশেষ যে পিনটা রয়েছে সেটাকে বলে 3 নাম্বার পিন। ওকে, এবার আমরা চিত্রে চলে যাই, তাহলে আর একটু বুঝতে ক্লিয়ার হবে। ওকে, এবার চিত্রে চলে আসলাম। একবার চিত্রে দেখেন এই যে 1 নাম্বার পিন, 1 নাম্বার পিনে কি চলে আসছে আমার, এই যে আমার ডায়োড শেষ হয়ে তারপর ক্যাপাসিটর হয়ে এখানে যে পজিটিভটা সেটা চলে আসছে আমার কি 1 নাম্বার পিনে। আমি একটু আগে যে আপনাদের 1 নাম্বার পিনটা দেখালাম প্র্যাকটিক্যাল, ওই L7805 ঠিক সেম এই 1 নাম্বার পিন আসবে পজিটিভ, অর্থাৎ এটার নাম হচ্ছে ইন,
ঠিক আছে, এটা হচ্ছে ইনপুট পিন। ঠিক আছে, 1 নাম্বার হচ্ছে ইনপুট পিন, 2 নাম্বার হচ্ছে গ্রাউন্ড, আর 3 নাম্বার হচ্ছে আউটপুট। ওই জায়গায় যেরকম 3টা পিন, এই জায়গায় সেম 3টা পিন। 1 নাম্বারে কি আমার ট্রান্সফর্মার হয়ে ডায়োড হয়ে ক্যাপাসিটর হয়ে 1 নাম্বার পিনে ঢুকবে। তার মানে কি আমার 1 নাম্বার পিনে ঢুকছে 12 ভোল্ট। ঠিক আছে, 2 নাম্বার পিন চলে যাচ্ছে গ্রাউন্ড। এবার আউটপুট হচ্ছে আমার 3 নাম্বার পিন। আমরা এই 3 নাম্বার পিনে ঠিক ফিক্সড কত ভোল্ট পাবো? 5 ভোল্ট পাবো। আর এই ফিক্সড ভোল্টেজ রেগুলেটর আইসিগুলোর মডেল হয়ে থাকে এই L78 থেকে শুরু করা হয়। ঠিক আছে, এবার 78-এর পরে আপনি জিরো, সরি, 78-এর পরে যে দুইটা ডিজিট রয়েছে 05। ঠিক আছে, যদি আপনি 06 মানের কিনেন তাহলে এর আউটপুট ভোল্টেজ হবে কত? 6 ভোল্ট। তবে একটা ব্যাপার একটু রয়েছে, অবশ্যই কি এটার যে আপনি আউটপুট ভোল্টেজটা নেবেন সেটা হতে হবে মিনিমাম আপনার আউটপুট ভোল্টেজ প্লাস 3 ভোল্ট বেশি, কমপক্ষে 3 ভোল্ট বেশি হলে আপনি ইনপুটটা, যদি আমি একটু বুঝাই দিচ্ছি, যেমন আমি এখানে কত ভোল্ট পেতে যাচ্ছি আউটপুটে? 5 ভোল্ট প্লাস 5 ভোল্ট, তাই না? তাহলে আমার মিনিমাম ইনপুট ভোল্টেজ হতে হবে কত? এই জায়গায় 5 যোগ 3, মিনিমাম ভোল্টেজ হতে হবে কি 8 ভোল্ট। তাহলে আমি এক্স্যাক্ট আউটপুটে 5 ভোল্ট পাবো যদি আমি এটার ইনপুটে 8 ভোল্ট দিই। সো আমি ইনপুটে কত ভোল্ট দিয়েছি? 12 ভোল্ট, তাই না? তার মানে কি আমার এক্স্যাক্ট 5 ভোল্টই পাবো। এবার আসি যে এটার ইনপুট মানে অর্থাৎ সে সর্বোচ্চ কত ভোল্ট ইনপুট নিতে পারে। এটা ডাটা শিট অনুযায়ী লেখা হচ্ছে যে এটা 33 ভোল্ট বা 36 ভোল্ট পর্যন্ত নিতে পারে, কিন্তু এক্স্যাক্টলি সে এত ভোল্ট নিতে পারে না। ঠিক আছে, এটা 18 ভোল্ট, মেবি আমি প্র্যাকটিক্যাল কাজ অনুযায়ী বলছি, 18 থেকে 24 ভোল্ট ম্যাক্স নিতে পারে, এর উপরে নিতে পারে না। ঠিক আছে, আর এটা আপনার এটা যখন আপনি এটা দিয়ে বাইপাস করাবেন, এটার সর্বোচ্চ, যেহেতু এটার ইনপুট কত 1 এম্পিয়ার আর আপনি আউটপুটে 600 থেকে 800 মিলি এম্পিয়ার পাবেন। ঠিক আছে, এর বেশি এম্পিয়ার পাবেন না। সো এটা হচ্ছে ব্যাড সাইড, এবং এটার ডাটা শিটটা আমি সম্পূর্ণ আপনাদেরকে বলে দিলাম। এবার আসি যে আমি এই প্রথমে এই যে 2200 মাইক্রোফ্যারাড 25 ভোল্ট ক্যাপাসিটরটা কেন ইউজ করলাম। 2200 মাইক্রোফ্যারাড হচ্ছে, এই মানটা হচ্ছে আপনাদের ফিল্টারিং ক্যাপাসিটর, অর্থাৎ আমরা যেহেতু এসিকে ডিসিতে রূপান্তর করছি, ওই ক্ষেত্রে আমাদের এই দুইটা ডায়োড কী করছে, আমাকে কনভার্ট করে দিচ্ছে এসি থেকে ডিসিতে রূপান্তর করে দিচ্ছে। আমি সহজ ভাষায় বলছি, বইয়ের ভাষায় বলছি না আজকে কোনো কথা। ঠিক আছে, সো তারপরে আমার যেহেতু এই জায়গায় আমি যেহেতু একটা ভোল্টেজ পেয়েছি, সাপোজ এসি সিগন্যালটা কি আমরা জানি, আমি এখানটায় আঁকি না, এসি সিগন্যালটা হচ্ছে এটা, কিন্তু আমরা এইখানে যে ভোল্টেজটা পেয়েছি সেটা সিগন্যালটা না এসি না ডিসি, কিছুটা নয়েজ যুক্ত থাকে, যার কারণে কি আমাদের এই যে সিগন্যালটা রয়েছে বা এই যে ভোল্টেজটা রয়েছে এটাকে আমাদের কি করতে হয়? ফিল্টারিং করার দরকার হয়, এবং এই ফিল্টারিংয়ের জন্য আমরা এই যে ক্যাপাসিটরটা ইউজ করি এটাকে বলা হয় ফিল্টারিং ক্যাপাসিটর। এখন আসি যে এই জায়গায় আমরা কত ভোল্ট ইউজ করব। আমরা সেটার জন্য ক্যাপাসিটরের যে ক্লাসটা ছিল সেখানে আমরা জেনেছিলাম যে কীভাবে ক্যাপাসিটর ভোল্টেজ রেটিং বের করতে হয়। সেটা আমি আবার দেখাচ্ছি যে ক্যাপাসিটর ভোল্টেজ রেটিংটা হচ্ছে আপনাকে 1.5 ইন্টু নমিনাল ভোল্টেজ। নমিনাল ভোল্টেজ হচ্ছে যে আপনি এটার ইনপুটে কত ভোল্টেজ দিচ্ছেন, যেমন এইখানে যে ভোল্টেজটা রয়েছে সেটা হচ্ছে নমিনাল ভোল্টেজ। সো আমার ট্রান্সফর্মারটা যদি 12 ভোল্টের হয় তাহলে আমার নমিনাল ভোল্টেজ কত? 12 ভোল্ট। সো 1.5 ইন্টু 12 ভোল্ট গুণ করলে কত পাচ্ছি আমরা? 18 ভোল্ট। তার মানে কি 18 ভোল্টের ক্যাপাসিটর কিন্তু মার্কেটে পাওয়া যায় না। ঠিক আছে, তার মানে আমার নিতে হবে 18 ভোল্টের উপরে ফিক্সড একটা কোনো মানের ভোল্টেজ রেটিংয়ের ক্যাপাসিটর, সেটা হচ্ছে 25 ভোল্ট। ওকে, আমরা 25 ভোল্টের ক্যাপাসিটরটা এখানে এই কারণে চয়েস করেছি। তারপরে দেখেন এই এলএমের, অর্থাৎ আমরা এটাকে শর্টকাট নাম যেটা বলি এলএম বলি। ঠিক আছে, L7805 এই আইসিটাকে আমরা এলএম বলে থাকি সাধারণত। ঠিক আছে, এলএমের যে আউটপুটে দেখেন আমি আরেকটা ক্যাপাসিটর লাগাইছি, এই কারণে যে সাপোজ এটা ক্যাপাসিটর লাগানোর পরে কি আমার এটা পিওর ডিসি হওয়ার কথা, কিন্তু তারপরও কোনো কারণে হয়তো বা কিছু পরিমাণ নয়েজ রয়ে গেছে। আমি চিন্তা করলাম যে কিছু পরিমাণ নয়েজ রয়ে গেছে, যেটা আমার মাইক্রো কন্ট্রোলার আইসি বা আমার আদার যে আমি আইসিগুলো ইউজ করব সেটা যদি এই ভোল্টেজের নয়েজ সহ ঢুকে তাহলে কি এটার লংজিভিটিটা অনেক কমে যাবে এবং পাওয়ার কনজাম্পশন প্রবলেম দেখা দিতে পারে। সো এই কারণে আমরা আরেকটা ক্যাপাসিটর ইউজ করেছি, সেটা হচ্ছে একটা সিরামিক ক্যাপাসিটর 104 পিকোফ্যারাড মানের। ঠিক আছে, এটাকেও আমরা ফিল্টারিংয়ের জন্যই ব্যবহার করেছি, জাস্ট সে যেন আমার এই সিগন্যালটাকে একদম পিওর ডিসি সিগন্যালে রূপান্তর করে দিতে পারে, অর্থাৎ স্ট্রেট লাইন।
যদিও এটা আদৌ কখনো সম্ভব না বিজ্ঞানীদের কথা মতে যে আসলে পিওর ডিসিটা কখনোই পাওয়া যায় না, কিন্তু আমাদের ল বা আমাদের লজিক অনুযায়ী আমরা যতটা পারবো যে আমরা নিখুঁতভাবে এটাকে সলভ করার চেষ্টা করব যাতে এসি থেকে ডিসি কনভার্টটা খুব সুন্দরভাবে হয়। সো এতে আমার একটা কনভার্ট হয়ে গেল, যেমন +5 ভোল্ট একটা আমরা পাওয়ার সাপ্লাই পেয়ে গেলাম, যেটা আমরা মাইক্রো কন্ট্রোলার বা ইমবেডেড যে কোনো সিস্টেমে ইউজ করতে পারি। যেমন আমি কিন্তু এই যে দেখেন আমার সার্কিটটা যদি আপনাদের দেখাই, এটা কি দিয়ে কিন্তু আমরা মাইক্রো কন্ট্রোলার প্রোগ্রামিং করবো, এবং মাইক্রো কন্ট্রোলার আইসি দিয়ে আমি টোটাল সার্কিটটাকে অপারেট করব, এলসিডি ডিসপ্লেতে লেখা দেখব, ঠিক আছে, বিভিন্ন ধরনের লেখা দেখব, এবং এখান থেকে সিগন্যাল নিব, সব কিছু কিন্তু এটাকে করব। এবং কিন্তু দেখেন মেন পাওয়ারটা আমি কাকে দিয়ে নিব, এই এলএম দিয়ে নিব। আমি এক্ষেত্রে হয়তো বা ইউএসবি ইউজ করব, অথবা ওই আগেরকার ওই যে নোকিয়া 1100-র সাথে কিন্তু একটা চার্জার পাওয়া যেত, ঠিক আছে, মোটা মাথার গোল, সেটা ইউজ করব এই জায়গাটায়, যে জ্যাক, ঠিক আছে, এই জ্যাক ইউজ করলে কাজ করবে। সো এখন আমরা এই জায়গাটা দেখি, ঠিক আছে, এই যে আমার দুইটা টার্মিনাল বের হলো। এখন আমাদের বাসায় যদি অ্যান্ড্রয়েড ছাড়া অন্য কোনো সেট থাকে, আমরা চাইলে এই সিস্টেমটা দিয়ে চাইলে মোবাইল চার্জার হিসেবেও কাজ করতে পারবো। অ্যান্ড্রয়েডগুলো কেন পারবো না আমরা এটা দিয়ে চার্জ করতে? একটা বড় প্রবলেম হচ্ছে আমার এখানে 600 থেকে 800 মিলি অ্যাম্পিয়ার আমরা আউটপুটে পাবো, কিন্তু আমাদের অ্যান্ড্রয়েড সেটগুলোর চার্জারগুলো দেখবেন মিনিমাম 1 এম্পিয়ার, ঠিক আছে, ম্যাক্সিমাম 2.1 এম্পিয়ার, এখন তো আরও আপডেট এম্পিয়ারও চার্জ হয়। সো তাদের চার্জিং ভোল্টেজ দরকার হয় 1 এম্পিয়ার থেকে 2.1 এম্পিয়ার। সো ওই ধরনের অ্যান্ড্রয়েড সেটগুলো চার্জ হবে না, কিন্তু যে ধরনের পূর্বের অ্যান্ড্রয়েড সেটগুলো যেগুলো ছিল, যেগুলো 600 বা 800 মিলি অ্যাম্পিয়ারের চার্জার দিয়ে চার্জ হতো, ওই চার্জারের পরিবর্তে আপনি চাইলে এই সিস্টেমটা ইউজ করতে পারেন। এখানে জাস্ট আপনি চার্জারের একটা কনভার্টার জ্যাক কিনে নেবেন, জ্যাকের পজিটিভ টার্মিনালের সাথে এটা লাগাবেন আর গ্রাউন্ডের সাথে এটা লাগাই দিবেন, বাস এবার মোবাইল চার্জ করেন, হয়ে গেল আপনার একটা সিম্পল মোবাইল চার্জার। অথবা আপনি এখানে চাইলে এটাকে একটা জাস্ট ব্যাটারির সাথে কানেক্ট করতে পারেন, ঠিক আছে, এই সার্কিটটা জাস্ট এলএমটা উঠায় দেন, এখানে একটা 12 ভোল্টের ব্যাটারিকে আপনি চাইলে চার্জ করাতে পারবেন, এবং সেটা দিয়ে চাইলে আপনি চার্জার লাইটও তৈরি করতে পারবেন। সো ওইসব নিয়ে আবার আরেকদিন আর অন্য কোনো ক্লাসে আলোচনা হবে। আজকের ক্লাস এই পর্যন্তই। সো আশা আশা করি ক্লাসটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং ভিডিওটি শেয়ার করবেন, এবং যারা প্রথমবারের মতো ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং বেল করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।